আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত শ্রোতাবৃন্দ, দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন বিষয় আলোচনা করার জন্য আসলাম। দেখি আজকে নিজেদেরকে কিভাবে সমালোচনা করতে পারি। আসলে সমালোচনা করার কারণ উদ্দেশ্য হচ্ছে কেন বলেন? যার বন্ধু আছে সে তো বুঝে না যে তার আহ, খারাপ দিকটা কি, আর যার শত্রু আছে সে তো বুঝে। অর্থাৎ হাজারো বন্ধু থাকা চাইতে শত্রু থাকা ভালো। আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা খুবই ডিসগাস্টিং হতে পারে আমাদের এই আর্থসামাজিক প্রেক্ষাপটে, কিন্তু বলতে বাধ্য হচ্ছে। এই যে আমাদের দেশটা আয়তনে ছোট, আমি আমার আগের ভিডিওতে বলেছি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সামনে আরও বাড়বে। ভবিষ্যৎ কি? আসলে আমি একটা কথা বলি অগ্রিম, যদিও সব কিছু মারি আল্লাহ, আলিমুল গায়েব, উনি ভালো জানেন। আমরা হতে পারে এই বিষয়ে একটু অতীত বর্তমান সাথে একটু গবেষণা করে বা অনুমান করে কথা বলতে পারি, কিন্তু সব কিছু গায়েব জানেন কি আল্লাহ, আলিমুল গায়েব। উনি উনি যা করেন বান্দা ভালোর জন্য করেন। এটা অন্তত ইমানদার মুসলমান বা ইমানদার ব্যক্তি বিশ্বাস করে। এখন বিষয়টা হচ্ছে কি, বিষয়টা খুবই সহজ। এই এই যে একটা প্রবলেম আমাদের সমাজে রয়ে গেছে, মানুষের যে প্রতিষ্ঠা এস্টাবলিশ হওয়ার জন্য, একটা প্রতিষ্ঠা, ছেলেকে একটা এস্টাবলিশ হতে হবে, একটা মেয়েকে এস্টাবলিশ হতে হবে। এই যে একটা এস্টাবলিশ, একটা লেন্থি একটা প্রসেস, একটা মানুষের 20, 25, 30 বছর চলে যায় এস্টাবলিশ হতে। এখানে সবচেয়ে কঠিন আছে এক ডাক্তার, যারা মহৎ পেশায় নিয়োজিত। ডাক্তার সাহেবদের লেখাপড়া কিন্তু সহজে শেষ হয় না আমাদের জানার মতে। ওনারা এমবিবিএস করার পর এফআরসিপিএস পার্ট 1 পার্ট 2 অনেক কিছু করে, এমএড করে, সেটা করে। ওনাকে দাদাতে প্রায় 40-50 বছর হয়ে যায়। ঠিক তেমনি একজন ইঞ্জিনিয়ার কিন্তু পাশ করলে কিন্তু হয় না। একজন ইঞ্জিনিয়ারকে কিন্তু অবশ্যই তার ক্রিয়েটিভিটি কী করতে হবে, বজায় রাখতে হবে। এখন আমি যে বিষয়ে বলতে চাচ্ছি, আমাদের এই যে একটা চাপ থাকে, ইন্টারনাল এক্সটার্নাল চাপ, যে তোমাকে দাঁড়াতে হবে, ও অমুক স্কুলে পড়ে, অমুক কলেজে পড়ে, অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ে, তোমাকে চান্স পেতে হবে। এই যে একটা চাপিয়ে দেওয়া একটা মানুষের উপর নির্যাতন, একটা টর্চারিং বা মানসিক নির্যাতন। হাতে 5টা আঙ্গুল সমান না। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে। এই পৃথিবীতে কোনো মানুষ পারবে না হাতে 5টা আঙ্গুল সমান করতে, কিন্তু তারপর চাপিয়ে দেওয়া, এই যে একটা তার বৈষম্য, অপরের অভাবটাকে তারপর চাপিয়ে দেওয়া, এইটাই হচ্ছে অন্যায়। প্রতিটা শিক্ষার্থী সে লেখাপড়া শিখবে আপন মনে, ছন্দে। সে শিখবে, সে ঘুমাবে, সে খেলাধুলা করবে, সে কাজ করে করে শিখবে। ওই যে একটা কথা বলছে আমাকে, আমাকে তো লার্নিং দেন আর্নিং হওয়া উচিত নয়, আমার দরকার আর্নিং দেন লার্নিং। হ্যাঁ, এটা হচ্ছে কি, ওই প্রাইমারি লেভেলের শিক্ষার সাথে সাথে স্টুডেন্টদেরকে কী করা উচিত, তাদেরকে ভোকেশনাল টাইপের অর্থাৎ কারিগরি শিক্ষায় তাকে পারদর্শী হতে হবে। এটা হতে পারে আপনার হাতে হাতের কাজ, সেলাইয়ের কাজ, ড্রাইভিং কাজ, বিভিন্ন বিষয়ে বসে থাকা যাবে না। ওই যে একটা পর্বে বললাম না যে আমাদেরকে 10টা কাজ শিখতে হবে, আমাদেরকে এখন মাল্টি ডাইমেনশন ওই হইতে হবে। আপনি চাকরি করে কত টাকা পাবেন ভাই? দিন শেষে, মাসে একদিন স্যালারি দিবে, এটা 1 সপ্তাহে চলে যাবে। তখন যিনি চাকরি করেন উনি জানেন চাকরি করা অনেক কঠিন ভাই। সকালে উঠবেন, 9টার সময় অফিসে উপস্থিত হবেন, বিকাল 5টায় বাসায় আসবেন, খুবই টায়ার্ড। যারা করে তারা বুঝে, আর যারা করে না তারা তো বুঝে না। আমি চাকরির বিরুদ্ধে না, আমি বলতে চাচ্ছি আপনার যদি এবিলিটি থাকে, আপনার যদি মেধা থাকে, তা আপনি কেন অপরে চাকরের হিসেবে কাজটা করবেন? আপনি আপনার ফ্যামিলিকে সার্ভ করুন, আপনি আপনার পরিবারটাকে বিকশিত করুন, আপনার মেধা, আপনার শ্রমটাকে পরিবারের প্রতি ইউটিলাইজ করুন। আপনি কেন কিছু অর্থের বিনিময়ে আরেকজনের উন্নয়ন করার জন্য আপনি লেগে গেছেন? সে কি আপনাকে উন্নয়নটা বুঝবে? হ্যাঁ, বেঁচে থাকলে একটা সময় যখন বৃদ্ধ হবেন একটা পেনশন দিয়ে চলাই দেবে, দূর করে দিবে। অথচ আপনি যদি সেলফ সাফিসিয়েন্ট হন, আপনি যদি শিক্ষিত হিসেবে যদি ব্যবসা নেমে পড়েন, আপনি যদি বুঝেন যে বর্তমান বাজার কোনটা বেশি চলতেছে, আপনি এতে লজ্জা করবেন না। আমাদের দয়ার নবী, আল্লাহ নবী, উনি জুতা সেলাই করে গেছেন। আমরা সব জানি সৎ পথে চলতে গেলে একটু কষ্ট করতে হবে। আপনি কেউ দাম দেখ বা না দেখ, আপনি চাকরি করার সম্মান পাবেন না। আপনাকে সমালোচনা করে আপনি কোন পদে আছেন, এই পদের ভবিষ্যৎ কী, এই পদের গ্রেড কী। অর্থাৎ বাঙালি কিন্তু অনেক অভাব, তার তরাবহীন পেট, তার চাহিদার শেষ নেই। এখন যে কথা বলতে চাচ্ছিলাম, এই যে লেখাপড়া একটা দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। এই যে সর্বশেষ আমরা প্রতি বছর দেখি বাংলাদেশে বিভিন্ন শিক্ষাবর্ষ শেষে ইন্টারমিডিয়েটের পর আমাদের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য অনেক স্টুডেন্ট কষ্ট করে। অর্থাৎ একটা স্টুডেন্ট তৈরি হতে তো কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস করতে হয়, অর্থাৎ 12 বছর প্লাস, মানে 14 বছর একাডেমিক জ্ঞান নিয়ে তারপর সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নামে। তো দেখেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা কিন্তু এত সহজ নয়।
এটা কিন্তু অনেক একটা কমপ্লিকেটেড হয়ে যায়। একটা স্টুডেন্টকে প্রতিনিয়ত পড়াশোনা করতে হয়। হ্যাঁ? আমি একটু এটা করে নিই, সরি। তো যেই কথা বলতে চাচ্ছিলাম, এই যে আমাদের সর্বশেষ যদি আমরা ডাটাবেসটা দেখি, আমাদের বিশ্ববিদ্যালয়ের এটা ভর্তি পরীক্ষা, এখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু ক্যান্ডিডেট থাকে, তারা সবাই মেধাবী। এখন এখানে রেজাল্ট হয়ে গেছে, কারো A+, কারো A গ্রেড, কারো A-। হ্যাঁ, এটা নির্মম সত্য, কেউ স্বীকার করতে চায় না। আমি বলতে চাচ্ছি, এই যে একটা স্টুডেন্টের রেজাল্ট যে হয়ে যায়, এটা কিন্তু নট অনলি তার পরিশ্রমের বিষয়, এটা তার ভাগ্যের বিষয়। আপনার মানেন বা না মানেন, আমার কথা মানতেই হবে, ভাগ্যের বিষয়। আমাদের কবি নজরুল, উনি মেট্রিক পাসই করতে পারেন নাই, উনি পাস করতে পারেন কি? উনি কি মেধাহীন ছিলেন? না। কবি নজরুল সেই সময় এটা দাখিল বড় হয় বা মেট্রিক বড় হয়, উনি দাখিলে থাকা অবস্থায় উনি মাওলানা রানী লেখাপড়া পরীক্ষা অ্যান্সার ছিলেন, মাওলানা স্টাইল, টাইটেল স্টাইল। কিন্তু মৌলবি তো বুঝতে পারেন নাই যে ওনার পড়ার লেভেলটা কী, যাকে উনি ফেল করছেন আমার জানার মতে, যে ভুল না হয়ে থাকে। আমি বলতে যাচ্ছি, অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা অনেক যোগ্য হয় টিচারদের তুলনায়, তার লেখা বুঝে না, তার মাথা উপর দিয়ে যায়, মিসাইল। তখন টিচার কি করে? তার দৃষ্টিভঙ্গি থেকে নাম্বারটা দেয়, 5-এ 2 দিয়ে বসে রাখে। এই যে সমস্যাটা বললাম আপনাকে, আপনি মানেন বা না মানেন ভাই, এই যে আপনি একটা খাতায় রেখে আসছেন রেজাল্টটা, অ্যান্সারটা একেকজন একইভাবে রাখবে, এইভাবে জীবন ধ্বংস হয়ে যায়। প্রকৃত মেধাবীদের ভাগ্যটা খুব খারাপ থাকে। যার মেধা থাকে তার ভাগ্য থাকে না, আর যার ভাগ্য থাকে তার মেধা থাকে না। এই দেশে আমাদের এই সমস্যা। আপনি দেখেন ডানে বামে তাকে, আমাদের দেশে বিশ্ববিদ্যালয়তে শিক্ষকদের শুরু করে দেখেন, তারপর ডাক্তারদের দেখেন, তার সবাই কিন্তু একই অবস্থা। সবাই খারাপ না, কিন্তু সিস্টেমটা চেঞ্জ করতে হবে। স্কুল থেকে স্টুডেন্ট বড় হইতে হইতে 10 বছর সে বোর্ড ফাইনাল পরীক্ষা যায়, সে খাতায় রেখে আসে, A+ পায় বা পায় না, মন খারাপ হয়ে যায়, কথা সত্য। এখানে প্রত্যেকটা খাতা কি অ্যান্সার কি একই রকম থাকে? মনে করেন আপনার সামনে একটি গ্লাসে অর্ধেক পানি দেওয়া হলো, এখন টিচারের উত্তর হচ্ছে গ্লাসে অর্ধেক পানি আছে। এটা টিচারের মুখস্থ। হ্যাঁ, আবার বলতেছি বি কেয়ারফুল। লজিক কিন্তু আমরা অনেক জানি, আমরা যথেষ্ট পড়াশোনা করে আসছি, লজিকের উপরে লজিক পড়ে আসছি। এখন স্টুডেন্ট যদি রাখে গ্লাসে অর্ধেক পানি নাই, তার দৃষ্টিভঙ্গি দেখতে হবে তো, সে কোন অ্যাঙ্গেলের কথাটা বলছে। টিচার কিন্তু নাম্বার দিবে না, কারণটা কি? টিচার ভাবে গ্লাসে অর্ধেক পানি আছে, অথচ স্টুডেন্ট কি ভুল লেখছে? না, ভুল লেখে নেই। এটা আমরা নির্মম বাস্তবতা, আমরা অনেকে জানি বা জানি না। এই হচ্ছে আমাদের সিস্টেম। এখানে মেধা প্রকৃত বিকাশ হয় না রে ভাই, সব মুখস্থ। আমরা যে শিক্ষকতা করতে যাই বিভিন্ন জায়গায়, অবাক হয়ে যায়। মানে স্টুডেন্টরা যতটা না পরিশ্রমী, তার বাপ মা অনেক পরিশ্রমী, মানে বাপ মা চাপিয়ে দেয় স্টুডেন্টের উপর যে তোমাকে এটা হবে, এটা হইতে হবে, আমাদের সম্মান, এটা সেটা। আর সবাই তো বুঝে না, এটা বুঝতে তো হবে। এই যে লেখাপড়া করতে গিয়ে কত জীবন ধ্বংস হয়ে যায়, এবার আমি সেই ঘটনা বলতে আসছি। তাহলে শুনেন, একাডেমিক লাইফটা আমার দরকার আছে। হ্যাঁ, আপনি তখন লেখাপড়া করবেন যখন ব্যাকআপ থাকবে। আপনার ব্যাকআপ নাই, আপনি মধ্যবিত্ত, নিম্নবিত্ত, আপনি পথে তো আপনি শহীদ হয়ে যাবেন ছোট্ট একটা দেশে। আর খবরে খালি হাইলাইট হবেন যে অদম্য মেধাবী, অদম্য সিংহ। হ্যাঁ, এটা আপনার ব্যক্তিগত বিষয় ভাই, এই সমাজ খালি তামাশা দেখে ভাই। আপনার নামাইয়া ও বিনোদন নিবে, আপনার খেলবে, আপনি বুঝবেন না, আপনি তার খেলার একটা খুঁটি। যেটা বলতে চাচ্ছিলাম, কাম টু দ্য পয়েন্ট। এই যে স্টুডেন্টরা যখন পরীক্ষাটা যখন দেয়, এই খাতাটাতে কিন্তু বিভিন্ন টিচার কাছে চলে যায়, বিভিন্ন বোর্ড, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায়। সব টিচার কি দৃষ্টিভঙ্গি এক? অ্যান্সার কি এক হবে স্টুডেন্ট? না, এক হবে না তো। কেউ ভাগ্যক্রমে 0 পাওয়া 10 পেয়ে যায়, কেউ 10-এ যায় 2 পেয়ে যায়। তারপরে কীভাবে বলতে পারেন যে একজন শিক্ষার্থী প্রকৃত মেধাবী? এভাবে পরীক্ষা হয় না রে ভাই, এগুলো বাতিল করতে হবে, এসব সিস্টেম বাতিল করতে হবে। পরীক্ষা নেওয়ার আগে টিচারদের পরীক্ষা নিতে হবে, আমি মনে করি, যে তারা আসলে যোগ্য কিনা। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা পরীক্ষা নিচ্ছিলেন না, সে সময় তার মন্ত্রিপরিষদ শাহজিজুর হক না কী নাম জানি ছিল, এক্সকিউজ মি, মাফ করবেন যদি ভুল বলে থাকি, সবাই ফেল করছে। তাহলে ও তো অযোগ্য, আপনার যোগ্য বানা রাখছেন, তা আপনাকে সে কীভাবে করবে, আইডেন্টিফাই করবে? আপনাকে যোগ্য হতে দিবেন আপনাকে? এই যে পঙ্গ পাড়ের মতো আমরা লেখাপড়া ঝাঁপাই বসছি, পঙ্গ পাড়। বাঙালি যেই কাজে নামে সব ধর্ষণ করে, আমার হিসেবে সব ধর্ষণ, লেখাপড়া ধর্ষণ। যে A+ পাইতে হবে, লাইগা থাকে, দর্শন করতে থাকে, লেখাপড়া বদ্ধ দিয়ে থাকে, এত সহজ। হ্যাঁ, যারা পরিশ্রম করে তাদের কথা আলাদা, তারাই একসময় ব্যর্থ হয় বেশি এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এই যে MCQ কারণে। কেন? MCQ পরীক্ষায় 4টা অপশন থাকে, আন্দাজে দিয়ে দাও, যে কোনো একটা হয়ে যাবে। যদি তাকে নসিবে আপনা আপনা আসিবে, এটা কেউ আটকাতে পারবে না, সত্য। আমিও দেখছি। কিন্তু লিখিত পরীক্ষার সমস্যা হয়, সব অ্যান্সার করতে পারে না, বা যারা পারে তারা অবশ্যই অতি মেধাবী বলবো, একটু অটিস্টিক টাইপের বলবো, তারা মুখস্থ বিদ্যা খুব ভালো,
তো কীভাবে দেশটা আগাবে বলেন? ৭১ সাল যুদ্ধের পর স্বাধীন দেশ হিসেবে আজকে আমরা কতজন আমরা ভালো মানের ইঞ্জিনিয়ার পেয়েছি আপনি আমাকে বলেন। কতজন আমরা ডাক্তার পেয়েছি, কতজন আমরা ইন্টারন্যাশনাল মানে মানে লয়ার পেয়েছি, সিএ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পেয়েছি, কিচ্ছু পাই নাই। খালি নেতা পাইছি নেতা। ঘরে চিপায়, বাইরে রাস্তাঘাটে, বন্দরে বন্দরে সব জায়গায় নেতা, 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 নেতা উৎপাদন হয়। আতি নেতা, পাতি নেতা, বড় নেতা, মাঝা নেতা, সেজা নেতা, এই নেতা, সেই নেতা। তারা বুঝতে পারছেন সিস্টেমটা কোথায়? একটা দেশ কতটুকু আগাবে এটা নির্ভর করে তার বিজ্ঞান চর্চার উপর। ব্যবসা নির্ভর না। বিজ্ঞান চর্চা এটা মনে রাখতে হবে কিন্তু। বিজ্ঞান চর্চার উপর নির্ভর করে দেশের সমৃদ্ধি। অথচ আমরা বিজ্ঞান চর্চায় এত পিছিয়ে আছি যে আমাদের কিছু বানাতে হবে না। আমাদের চীন এসে ব্রিজ বানিয়ে দিয়ে যাবে, জাপান এসে জাইকা এসে আমাদেরকে গবেষণা করে দিয়ে যাবে, আমরা অমুক। তো আমাকে লেখাপড়া করবো রে ভাই। আপনার তো মেধার কোনো দামই নেই। বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রজেক্ট করতে গিয়ে টিচার উপর মাথার উপর দিয়ে যাবে। ও কিছুই বুঝে না। ও একটাই বুঝে, ওর মতন হচ্ছে কিনা প্রজেক্টটা বা থিসিসটা তাহলেও বুঝবে। ও কিচ্ছু বুঝে না, না তো ফেল করে দিবে। ওই যে 3D দেখছেন, আমি দেখি নাই, শুনছি এটা। ওই যে আমির খান সাহেবের একটা মুভি ছিল, ওই যে কী বানাইছে, টিচার বুঝে না, ড্রন এরকম। বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনার মেধা ইউটিলাইজ করবে না, ও আপনাকে দমায় রাখবে। সে হচ্ছে জমিদার প্রভু, আপনি তার কথা উঠবেন বসবেন চলাফেরা করবেন, উঠতে বসতে চলতে সব জায়গায় উনি আদর্শ। পড়া বুঝতে পারবেন বুঝছি, না বুঝতে পারবেন বুঝছি। এই আমার দেশের আজকে এই শিক্ষা ব্যবস্থা। তো কলেজে তো একই অবস্থা, স্টুডেন্টরা ক্লাসে যায়, অঙ্ক শেষ হয়ে যায়, ক্লাসে বসা মতো ফিজিক্স শেষ হয়ে যায়, তাতে পারবে কী হবে? এই যে ভণ্ডামি, আমাদের সব জায়গায় ভণ্ডামি, এইটা আমি বলতে চাচ্ছি। এই ভণ্ডামি বাদ দেন আল্লাহর ওয়াস্তে। সময় থাকতে সচেতন হন। আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়েন, আপত্তি নাই। তার আগে আপনার ঘরে একটা শিক্ষা পরিবেশটা বজায় রাখেন। আপনার ঘরে একটা হোম স্কুলিং বজায় রাখেন। ভালোভাবে টাকা পয়সা বিনিয়োগ করতে হবে লেখাপড়ার পিছনে। দুনিয়াটা এখন অনেক কঠিন হয়ে যাচ্ছে কিন্তু। বিশ্ব কমিউনিস্টের কথা বলছে না, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি বেগমের তারা খুঁজি হাদিস কোরআন চষে, বাহিরেতে মরেছে যত ভিতরেও তত, সংখ্যায় মোরা বাড়িয়া চলিতেছি গরু ছাগলের মতো। কবি নজরুল আজ থেকে প্রায় 100 বছর 4 বছর কথাটা বলছেন আমার জানা মতে। আজকের কবি নজরুল বেঁচে থাকলে উনি খুবই দুঃখ পেত, কথা সত্য। কারণ যে জাতি গবেষণা ছাড়া এগিয়ে যাচ্ছে বিশ্ব দরবারে, সে আর আগাতে সে সবসময় কামড়া থাকবে। আমি এটা বলতে চাচ্ছি, আত্মমান সম্মান বোধ থাকবে না। আর কত সমালোচনা করব? এটি করে লাভ আছে? কেউ কারোর কথা শুনে সবাই টাকা পয়সা ছুটাচ্ছে যে আমার টাকা চাই, টাকা। আমি টাকা দিয়ে আমি করবো অনেক কিছু করবো, ঠিক আছে মানলাম, কিন্তু আমার তো সেই নলেজটা দরকার। আজকে জ্ঞান ভিত্তিক সমাজ নাই বলে এই সমস্যা। বিশ্বে কোথাও দেখছেন চিপা চাপা হাই রাইজ বিল্ডিং বানায় বসে রয়েছে? বিশ্বে কোথাও দেখছেন এরকম আনপ্ল্যান্ড একটা সিটি? এয়ার পলিউশনের নাম্বার 1, দুর্নীতিতে নাম্বার 1, নদী দূষণের নাম্বার 1, সব জায়গায় খারাপ কাজে নাম্বার 1। কেন হচ্ছে বলেন? শিক্ষা ছাড়া। আর ক্ষমতা কাদের হাতে দিয়ে রাখছে? তার অযোগ্যদের, একদম অযোগ্য। যোগ্যরা কখনো শাসন ক্ষমতা আসতে চায় না, মনে রাখবেন। এটা আমার কথা না, এটা সেই প্রাচীন মনীষীদের কথা। যোগ্যরা কখনো ক্ষমতা আসতে চায় না। খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না, মনে রাখবেন। মণিমুক্তা কিন্তু সমুদ্রে অনেক গভীরে থাকে, আর ওইসব নুড়ি পাথর সামনে থাকে। আজকে যাদের নেতা বানায় আপনার মনে করতেছেন, তাদেরকে আপনি সম্মান দেন বা না দেন, আপনি বিবেকে জিজ্ঞাসা করবেন ভাই, যে ও যে নেতা হয়েছে, ও কেন নেতা হয়েছে? তাকে আমার নেতা বানাইছি? ও কেন হয়েছে নেতা? ওর কাছ থেকে আমি আমার জাতির সনদ আমরা সত্যতা নেব? ওকে, হু আর ইউ? ঠিক না? এটাই। অনেক কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু সময় স্বল্পতা বলা যাবে না, শেষ করা যাবে না এই সমস্যা। অদ্ভুত একটা দেশের নিয়ম, ডানে যায় বামে যায় সামনে যায়, কোনো নিয়ম নীতি নাই। আপনার অধিকার নাই, আমার অধিকার নাই। আমরা খালি ভ্যাট ট্যাক্স দিয়ে যাবো রাষ্ট্রের জন্য, আমরা কোনো সম্মান পাবো না, রাষ্ট্র আমাদেরকে দেখাশোনা করবে না, আমাদেরকে কখনো সাপোর্ট দিবে না, আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করবে না, খালি জনগণ বিপদে ফেলে দিবে। এটাই হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। এটাই রাষ্ট্র ক্ষমতা থাকাকালীন। সে মানবতা বাণী শোনাবে আপনাকে, আপনাকে দেশপ্রেম শেখাবে, কিন্তু ও দেশটাকে দর্শন করতেছে, চুরি বাটপার করে। অস্বীকার করতে পারবেন? চোর বাটপার ভরা, প্রশাসনের নিম্ন লেভেল থেকে উচ্চ লেভেল। আরে ভাই, আগের দিনে তো রাজ্য শাসক তো খোঁজারা, খোঁজা, ওই যে খোঁজা ছিলেন না, বংশবাতি নিবিয়ে নিয়ে আসতো রাজাবাসা। কেন? রাজাবাসা জানতেন যে আমি থাকবো শাসন কার্য পরিচালনা করবো, যে আমার শাসন কার্য সদস্য তাকে নির্লোভ নির্বংশ হইতে হবে, না সে দুর্নীতি করবে। এই খোঁজারা তো রাষ্ট্র চালাতো। এখন আমাদের খোঁজাতে দরকার রাষ্ট্র পরিচালনায়। কেন দরকার? খোঁজা থাকলেই ভালো। 99% প্রবলেম এটা। তার বংশের কোনো বাতি থাকবে না, বংশের কোনো আশা থাকবে না, সে দুনিয়া আসছে সেবা করার জন্য। আর আমরা যারা সরকারি চাকরিতে নেমে পড়তেছি, আমার কথাটা ব্যক্তিগত অভিমত, আপনারা এটাকে নিজেদের মাইন্ডে নেবেন না। আমার কথা বলার অধিকার আছে, বলতেই হবে।
আপনার মানেন আপনাদের সমস্যা, আমি আমার কথা বলবো, এটা আমার বলার অধিকার। আচ্ছা, সরকারি যত অফিস আদালত আছে তারা আছে কি দুর্নীতি করে না? অবশ্যই করে, চলতে ফিরতে। এটা তাদের সুখ। আচ্ছা, যে খোঁজা থাকতে দুর্নীতি হতো? হতো না। খোঁজাদের একটা কাজ ছিল, সম্রাট রাজ্যটাকে সার্ভিস দিয়ে রাখা। অর্থাৎ তার যোগ্যতা নেই। এইখানে যোগ্যতা বা শেষ নাই। প্রত্যেকটা মানুষ যোগ্য, বুদ্ধিজীবী। আপনাকে সে অবশ্যই ডাবায় উপরে উঠবে, এটা নিয়ম। আপনাকে বোকা বানাবে, আইনের ভয় দেখাবে। এই আইনটা যে তৈরি করছে কে? এটা কি আপনার আমার সিগনেচার নেওয়া হয়েছে? এই আইনটা আমি মানবো। উনি চাপাই দিলেন একটা আইন, তা আসে আমরা আইন চাপাই দিই আমরা। হ্যাঁ, মানবে এটা রাষ্ট্র? না, না, মানবে না তো। আইন তো সবার জন্য সমান না। এখানে একেকটা মানুষের চিন্তা শক্তি একেক রকম। কারোর সাথে কোনো মিল নেই, অমিল রয়েছে। এইভাবে চতুর্দিকে আমাদের সমস্যা, ঐক্য নেই। আসল কথা হলো আমাদের একটা জায়গায় থামতে হবে। আসেন একটা জায়গায় থেমে দেখি জীবনটাকে কী করা যেতে পারে। আমাদের জীবনটা বহুমুখী। একেকজন এসে একেকভাবে বুঝাবে, একেকজনের কথা ব্যাখ্যা একেক রকম হয়ে যাবে। তখন সমস্যা হয়। যেখানে ছিলাম, এই যে স্টুডেন্টটাকে ১২ বৎসর লেখাপড়া করেছে, ভর্তি পরীক্ষা নামানো হয়, মাত্র ১ ঘন্টা একটা পরীক্ষা হয়। অনেক স্টুডেন্টরা পারে না লোড নিতে। কারণ হচ্ছে কি, অনেকগুলো পড়া পড়তে হয়, অনেক লেভেলের পড়া পড়তে হয়। তখন সে বিশ্ববিদ্যালয় পরীক্ষার নামে এমসিকিউ, আচ্ছা ঠিক আছে মানলাম ১ ঘন্টা পরীক্ষা হয়। অ্যান্সার দিয়ে আসে, হোক বা না হোক। এই রেজাল্টটা হয়ে যায় এবং দেখা যাচ্ছে অনেকে চান্স পায় না, মন খারাপ হয়ে থাকে। আবার যারা পাচ্ছে তারা কিন্তু পাচ্ছে। এখানে মেইন কথা। যারা ভাই লেখাপড়া করতে নামতেছেন, একটু চিন্তা করবেন নিজের। আপনার যদি সেরকম অর্থ সম্পদ থাকে যে মনে করেন আমি বাকি জীবন চলতে পারবো, তাহলে আপনি লেখাপড়া নামা উচিত। না, আদারওয়াইজ আপনি কিন্তু পারবেন না। আপনার ভাগ্য যে কোথায় নিয়ে যাবে এটা আপনি কিন্তু জানেন না। এটা মনে রাখতে হবে কিন্তু। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সময় থাকতে চিন্তা করবেন। ছোটোবেলার সময়টা খুবই মূল্যবান। এখন যারা মেডিকেল চান্স পেয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছেন, বিশ্ব চান্স পেয়েছেন, তারা আপাতত সার্ভাইভ করতে পারবেন এই বাংলাদেশে যে কোনো উপায়ে। কিন্তু যারা পান নাই তারা কী করবেন বলেন আমাকে? আপনি কেন নিজেকে ৪-৫ বছর লেখাপড়া করতে গিয়ে, জ্ঞান চর্চা করতে গিয়ে মানলাম, ঠিক আছে? একটা সার্টিফিকেট অর্জন করতে গিয়ে উচ্চ লেভেলের কথা বলতেছি কিন্তু আমি, উচ্চ লেভেল, হাই লেভেলে করতে গিয়ে আপনার বয়সটা চলে যাবে। আপনার চাকরির গ্যারান্টি আছে? রাষ্ট্র কি আপনার চাকরিটা দিবে? আপনি যে সাবজেক্ট পড়েছেন, এমন অনেক সাবজেক্ট আছে যেটা আমাদের সমাজে দরকার নেই, কিন্তু আপনারা পড়তেছেন বাধ্য হয়ে। কারণ স্বাভাবিক, ১২ বছর লেখাপড়া করে আসছেন, ৪ বছর অনার্স মাস্টার্স করার পর আপনি বের হয়ে যাবেন, কথা সত্য। রাষ্ট্র কি আপনার দায়িত্ব নিবে? এই যে আপনি অর্জন করতেছেন, নিবে না তো। তাহলে আপনাকে বয়সটা ফেরত দিতে পারবে? আপনার সময়টা ফেরত দিতে পারবে? আপনার কষ্টটা ফেরত দিতে? আপনি জানেন এই বিশ্ববিদ্যালয়ে স্যাররা যেইভাবে নাচায়, এই নাচানটা যদি যদি সংসার চালানো যেত, তা প্রত্যেকটা সংসার সুখের হতো। উনার কথা ঠিক আছে? এটাই। উনি এবার নাম্বার দিবে না। উনি নাম্বার দিবে সব ধরনের পদ্ধতি এপ্লাই করে। উঠতে, বসতে, চলতে, ফিরতে। এমনে নাম্বার দেন না রে ভাই। যেটা বলতে চাচ্ছি ভাই, জীবনটা আসলে হায়াত মানুষ আল্লাহর কাছে। আমি ভয় বলবো না। জীবনটা আমরা আসছি, একটা কাজে আসছি। জীবনটাকে আমরা দুনিয়া সফরে আসছি। আমাদের লেখাপড়া কত আগের দিনে মহাদ্দেশ লেখাপড়া করেন নাই। তারা কি ধ্বংস হয়ে গেছে? কবি নজরুল বলেন তো আমাকে। এই যে আমাদের চাপানো হইছে, এখন সবার নাম লেখাপড়ায় একাডেমিক। সেই তো প্রকৃত লেখাপড়ার মানই হচ্ছে না। স্কুল থেকে বলেন, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়ার মান তো নাই। বস্তা পচা নিম্নমানের পড়াশোনা দিয়ে আপনাকে চাপানো হচ্ছে। আবার এমনও পড়ানো হচ্ছে, আপনাকে রোবট বানানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনার র্যাগিং, মানে অত্যাচার করা হয়। এইজন্য বলি, আপনি আপনার সন্তানকে লেখাপড়া আপনার ঘর থেকে শুরু করেন। স্কুল, কলেজ এটাকে সিস্টেম চেঞ্জ করতে হবে। এখন কন্টিনিউ করতে হবে না। যেখানে অফিসের টাইম শুরু হয় সকাল ৯টায়, আর স্কুলের টাইম শুরু হয় সকাল ৭টায়, আমার জানার মতো বর্তমান, বা ৭:৩০টায়। কী অদ্ভুত! একটা বাচ্চা স্টুডেন্ট বা সকালে ঘুম থেকে উঠে সে চলে যাবে। এবার হয় না রে ভাই, সিস্টেম নিয়ে আসে। আপনাকে কোয়ালিটি বুঝতে হবে, কোয়ালিটি যে আপনি উন্নত মানের কলেজ আপনি যেভাবে চাচ্ছেন এভাবে চলতেছে না ভাই দেশটা। ৫০ বছর হয়ে গেছে, এখনও বিশ্বমানের ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় নাই, কোন স্কলার হয় নাই, যত সব তেলবাজি। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগপন্থী সব নেতাকর্মী হয়ে যায়, সব জায়গায় বিএনপি আসলে বিএনপি হয়ে যায়, অমুক আসলে অমুক হয়ে যায়। এখানে তো ভাই মেধাদের কোনো জায়গার নাই, সব হচ্ছে আপনার চাটাচাটি। আর আপনি আমি যতই যে আমরা ভালোর জন্য বনে গেলে এটা ওদের জন্য খারাপ। আসেন ভাই, আমরা জ্ঞান চর্চায় নিবেদিত হয়, যা যেখানে আছে আমরা শ্রমিক টাইপের, আমরা দিন আনি দিন খাই, কথা সত্য। আমরা এমন একটা ভাগ্য নিয়ে আসছি যে এখানে আমরা দাঁড়াতে দাঁড়াতে বসে পড়ি, আমাদের কেউ না দাঁড়ানোর মতো, বুঝতে হবে আমরা কোন পর্যায়ে। এদেশে সেরকম সম্পদ নাই, আর সম্পদ থাকলেও আশা করে আপনি পাবেন। আল্লাহ যা করে ভালোর জন্য করে, যদি দিত ওই চেকটা পর রুটে সব খেয়ে ফেলতো। এটা মনে রাখবেন, ঠিক আছে? তো হ্যাঁ, আমি একটা কথা বলতে চাচ্ছি, আমি বুদ্ধি দিতে আসি নাই, অনেক কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে এত কথা বলতে পারতেছি না। তো এক একজন মানুষের জীবন শুধু এক এক রকম ভাই, সবার জীবন যদি এক না। আমরা আমাদের মতো মনে করি ঠিক না। এখানে
এই কারণে মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন রকম। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারতাম, এক কেন্দ্রে আসতে পারতাম, তাহলে আজ এত বিভেদ হতো না। আপনি যতই যাই বলেন না কেন ভাই, দিন শেষে এই বাঙালি টাকা চিনে। ও টাকা ছাড়া ও নড়াচড়া করে না। টাকা দিলে মরা রাসও হাঁটবে রে ভাই, ও এত রুবি টাকা, এটা মনে রাখবেন। আপনি যত লেখাপড়া করেন, যত একাডেমিক হন, আপনি দিন শেষে দেখবেন আপনার কত টাকা আছে, ও আপনাকে সম্মান দিবে না। ও খালি মনে করবে টাকা। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, যেটা আসলে সত্য মিথ্যা জানি না। আমি পড়ছি এটা একাডেমিক বইয়ে। হুম? একবার লর্ড ক্রাই ভাগীরথী রাষ্ট্র এক বিকেলবেলা এক বাঙালি নারীকে দেখলো। সে বলল, সখী তোমাকে আমি বিবাহ করতে চাই। তো সখী তাকে বলল, তুমি কোন জায়গার পোড়া গো, তুমি আমার বিয়ে করতে চাও? তুমি আগে সৈনিক হও, তারপর বিয়ে করতে আসো। তো লর্ড ক্রাই মনে বলল, আমি হলাম লর্ড ক্রাই, সৈনিকদের ওস্তাদ, আর তুমি আমাকে সৈনিক হতে পারো, এই তোমার দৃষ্টিভঙ্গি। মানে বিষয়টা হচ্ছে এরকম যে বাঙালি মানে সে বলতেছিল যে এই মানে নারীরা তারা সবসময় সরকারি চাকরিটাকে খুব ভালোবাসে। 7.5 কন্যা আমরা তাই দেখি, মিডিয়ায় দেখছি কিছুদিন আগেও। এই ধরেন আপনার 36 জুলাই আগ পর্যন্ত যখন ছিল, তার আগে দেখছি এক একটা সরকারি কর্মকর্তার নামে 10টা 20টা বিয়ে করছে। একদম মানে সরকারি চাকরির নাম শুনলে মা মাইয়া পর পাগল হয়ে যায়। এমন ঘটনা অস্বীকার করতে পারবেন না। কোনো যাচাই বাছাই নাই, দরকার নাই। সরকারি চাকরি, সে যে পদে হোক, সে কী হবে? পাগল হয়ে যাবে। ওই হইছে না, এমন ঘটনা ঘটছে না? ওই সে নৌবাহিনীর পরিচয়ে অমুক 10টা 20টা বিয়ে করছে, অমুক বিয়ে করছে। হ্যাঁ, এটা রোগ। এই যে রোগ লালসা, এর জন্য আমাদের সমাজ দেয়, এই সমাজটা মেয়েদেরকে ছোটবেলা থেকে মা খালারা মগজ ধরাই দিয়ে বড় হয়, এবং প্রত্যেকটা মহিলা বলে থাকতে পারে সম্ভবত তার মেয়েকে বলে, বাবা মা আমি তোমার বাবাকে বিয়ে করে ভুল করেছি। এটা আমি অনেক জায়গায় শুনছি, এই জন্য বললাম হয়ে যেতে পারে। তাদের রোগটা অনেক বেশি। এটা আপনার ফ্যামিলি ব্যক্তিগত বিষয়। আমি এই কথা বলতে দুঃখিত। আমাদের এখানে যত কোচিং সেন্টার আছে, আমার যখন বিকেলে আসার জন্য শুনি, মা মেয়ে কথা হাতে কথা বলে কানে আসে। নির্মম সত্য। এই দেশে মানুষের কোনো মূল্যই নেই, তার কোনো চরিত্রই নেই, যে সব কিছু মূলত টাকা পয়সা। তা টাকাটা কোথা থেকে আসবে? আগে তো বলেছি ছোট একটা দেশ, এখানে সম্পদ নেই তো। ঢাকার শহরে আমার কোনো মতো ঘরটা বানাইয়া ঘর বাড়াতে খায় আর ঘুমায়, কোনো কাজ নাই। ব্যাংক থেকে সুদে টাকা, হারাম টাকা বেশি বলবো, বা অন্যের হক নষ্ট, শান্তি নেই। এদেশে এত সম্পদ কোথা থেকে আসলো? টাকা ছাপাইছে, মেশিনের টাকা ছাপাইছে, এই টাকা মূল্য নেই তো। এই টাকা বিদেশ রপ্তানি করা যাবে? যাবে না। আপনার আরও চিন্তা করার বিষয় যে দিন যত যাচ্ছে টাকা মান কমতেছে, সামনে আর ভয়ঙ্কর অবস্থা হবে, ভবিষ্যৎ অন্ধকার বাংলাদেশে। হ্যাঁ, অবশ্যই অন্ধকার। অনেক প্রাকৃতিক দুর্যোগ আসবে, ঘূর্ণিঝড় আসবে, সামনে খরা আসবে, বন্যা আসবে, ভূমিকম্প হবে। এটা ওয়েট করেন। কারণটা কি? মানুষের হক নষ্ট করছে, অন্যায় জুলুম চলতেছে প্রকৃতির বিরুদ্ধে। প্রকৃতি এটা তো শুধু আপনার একা বাঁচার অধিকার নেই, এখানে পশু পাখি আছে। আপনার গাছ কেটে কেটে পাখিদের সরে, আজকে আমি এখন ঢাকা শহরে আমি কয়েক বছর ধরে এখন পাখি আওয়াজ শুনতে পাই না। ছোটোবেলায় কত পাখি আওয়াজ শুনছি, কত সুন্দর দেখি না? আপনি যত নিজের সুখের জন্য ইয়া আয়োজন করেন, প্রকৃতি আপনাকে ছবল দিবে। প্রকৃতি যখন ছবল দিবে তখন কেউ সহ্য করতে পারবে না। প্রকৃতি এখন দিবে না, আপনি যখন করা শেষ করবেন তখন প্রকৃতি ছবল দিবে, আপনার সাজানো বাগান ধ্বংস করে দিবে। এটা মনে রাখবে, এই দুনিয়া আপনার আমার একার না, সবার জন্য। পশু পাখি সবার জন্য। শুধু বিল্ডিং উঁচা করলে হবে না রে ভাই, একটু মনটা উঁচা করেন, একটু দৃষ্টিভঙ্গি উঁচা করেন। ভেজাল খাবার খাইতে খাইতে মনটা ভেজাল করেন না। অনেক পড়াশোনা করছেন, ঠিক আছে, একটা পড়াশোনা করবেন, অন্তত মুসলমান হিসেবে কোরআন হাদিসটা পড়বে। দেখবেন কি আপনার মাঝে 2 নম্বরে থাকবে না, কোনো অহংকার থাকবে না, কোনো ভণ্ডামি থাকবে না ভাই। একটা লেখাপড়া করতে গেলে ব্রেন ওয়াশ একই রকম হয়ে যায়। ও এমন পড়ে, সে ও এমন পড়ে, ও উকিল পড়ে, ও ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ে, প্রত্যেকটা মানুষ ধান্দাবাজ হয়ে যায়। কিন্তু যারা কোরআন হাদিস পড়ে, সত্যি কথা বলতেছি, কোরআন হাদিস পড়ে আল্লাহর রহমতে তারা তারা একদম নিষ্পাপ থাকে, তাদের দুনিয়াদারি থাকেই না। কত সুন্দর সাম্য সমাজ, এটা আমি দেখছি, মানছি, বলছি। এই জন্য আমি আপনাদেরকে উপদেশ হিসেবে দিচ্ছি না। লেখাপড়া এক এক লাইনে যাবেন, একরকম হয়ে যাবেন। যারা আল্লাহ রাস্তায় লেখাপড়া করে, দেখেন তারা কতটা অমায়িক হয়, তাদের কোনো স্বার্থ নাই, তাদের লোভ নাই, তার দিনে এলাহি অর্থাৎ আল্লাহ ইবাদত কতটা পছন্দ করে। দুনিয়া কত কষ্ট আসে, কত বিপদ আসে, তারা কত কষ্টে ইমান নিয়ে বেঁচে থাকে। ডান ডান দিক দিয়ে চাপ আসে, বাম দিক দিয়ে চাপ আসে, সামনে পিছনে অর্থনৈতিক চাপ, কত কষ্টে আছে। না জেনে আল্লাহ তাদেরকে পরকারী কয়গুণ পুরস্কার দেবে আল্লাহ ভালো জানেন। আমাদের কিছুই না, আমাদের ইমান আমল ঠিক আছে, আমরা তো ঠিক মতো জানিও না। দুনিয়াদারি করতে করতে ভালো মন্দ হয়ে যাচ্ছে, একাকার হয়ে যাচ্ছে, চলতে চলতে ফিরতে ফিরতে জানি না আমাদের ইমান আমল ঠিক আছে কিনা। তো আমরা চেষ্টা করতেছি সততার সাথে চলার জন্য, অন্তত যেন ভণ্ডামি মুক্ত জীবনটা করতে পারি। এই ভণ্ড শোনার দরকার নাই। এই যে লেখাপড়া যে কথা বলতেছিলাম, এই যে পরীক্ষা মনে করেন 1 লক্ষ পরীক্ষা দিল, মেডিকেল চান্স পেল 5,000, তো বাকি
আপনার 85 কোথায় যাবে? দেখছেন ঘটনাটা কি? ঠিক তেমনি একটা বিশ্ববিদ্যালয় আমার জানা মতে ঢাকা ভার্সিটি ধরলাম ফর এক্সাম্পল। এখানে পরীক্ষা দিবে আপনার 1,20,000 সায়েন্স ফ্যাকাল্টি। মেবি 1500 সিট হতে পারে। তার বাকি আপনি 1 লক্ষ কোথায় যাবে? লক্ষ, লক্ষ স্টুডেন্ট, 20 লক্ষ স্টুডেন্ট বাংলাদেশে যদি পরীক্ষা দিয়ে থাকে, পাস করবে মানে 14 লক্ষ। সিট আছে মেবি 50 থেকে 1 লক্ষ। এর মধ্যে ভালো মানের সিট সায়েন্স ফ্যাকাল্টি 15,000। এখানে আছে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সায়েন্স ফ্যাকাল্টি। যারা এই 15,000 সাবজেক্টটা পাবে তারা সার্ভাইভ করতে পারবে ইনকামের দিক দিয়ে যেভাবে হোক। পাবলিক জব, প্রাইভেট জব, টিউশনি যেভাবে হোক। বাকিদের কী হবে? আপনি বলেন এটা? আপনি অনেক জটিল করে ফেলতেছেন লেখাপড়াটা। একটু থামেন। হ্যাঁ, আপনি থামবেন কখন? যখন আপনি হারবেন। এই যে আমার চাকরি পরীক্ষা দিতে যেতাম যখন আমি অবাক হতাম যে এটা আমি নেগেটিভ মাইন্ডে বলবো না, ভালোভাবে বলবো, কিন্তু একটু খারাপ লাগতো। এমন ঘটনা ঘটছে যে চাকরি পরীক্ষা দিতে গেছি, দেখি 100 জনের ভিতরে 70 জন আমাদের সম্মানিত মেয়ে, নারী শিক্ষার্থী। খুব ভালো লাগতো, সমস্যা নেই। লেখাপড়া তো জ্ঞানের জন্য ফরজ। কিন্তু অন্যদিকে খারাপ লাগছে। আমি তাতে না জেনে কথা বলা পছন্দ করি না। আমি ব্যক্তিগত ক্ষমা চেয়ে নিচ্ছি, তাও হয়ে যেতে পারে। তো আমি তাদেরকে পার্সোনাল অ্যাটাক করবো না। কিন্তু যা দেখে বুঝতে পারলাম খুবই খারাপ লাগলো। মানে ওই যে পরীক্ষাতে শুধু দেখলাম 30, 29, 28, 27 এরকম পাত্রী ছিল। পাত্রী বলছি মানে ক্যান্ডিডেট। এখন ছেলে তো যোদ্ধা, ছেলেদের তো বয়স বলতে কিছু নাই, অনেকে বলে। কিন্তু তারা যে ইয়েটা দেখলাম খুবই খারাপ লাগলো। তারাও বুঝে যে যথাসময় সংসার না হওয়ার কারণে আজকে তাদের এই অবস্থা, তার দায়িত্বটা কে নিবে? বয়স হয়ে গেছে, সব চলে যাচ্ছে বলে একটা কথা বলে অনেকে। কথার সত্য মিথ্যা আমি বুঝি না। কারণ আমি সেদিকে সেভাবে তাকাই না, বলবো না। যা দেখছি তাই বললাম। আজকে মেয়েদের যদি একটা নির্দিষ্ট পর্যায়ে সংসার দেওয়া হতো, তাহলে কিন্তু তার কেরিয়ারটা কিন্তু হয়ে যায় কিন্তু। এমন কোনো মানুষ বলতে পারবে না যে বিয়ের পর যে মেয়েদের কেরিয়ার ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, হইতে পারে। এটা তার ওই যে যার সাথে সংসার হতে যাচ্ছে তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। সে কী চাচ্ছে না চাচ্ছে, কথা সত্য। হ্যাঁ, নারী তো অবশ্যই মহামূল্যবান, আমরা এটা অবশ্যই অস্বীকার করব না। প্রত্যেকটা মানুষ চায় সম্মান নিয়ে ভালো বেঁচে থাকতে। আর এই যে বিপরীত মানুষের যে চিন্তা ভাবনা আমাদের সাথে সমন্বয় হয় না, এইটাই কিন্তু সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করে। অর্থাৎ আমাদের চিন্তা শক্তিতে কোনো মিল নেই। আমি মনে করি এটা ঠিক, সে মনে করে ওইটা ঠিক। কথাটা বলছি একটু নিরুপায় হয়ে, কারণ নির্মম সত্য। আজকে ওই আপুদের যদি চাকরিটা যদি না হয় মনে করেন, তা কী অবস্থা হবে? রাষ্ট্র কি তার দায়ভার নিবে শিক্ষিত মানুষের? তার সনদ কি ফেরত দিয়ে টাকা জমা ফেরত দিবে? ক্ষতিপূরণ হিসেবে দিবে? কেন দিবে না? কারণ শিক্ষার্থী যাতে কষ্ট করে লেখাপড়া করলো, দিন থেকে রাত, রাত থেকে দিন পরিশ্রম করে টাকা পয়সা ব্যয় করে ক্লাস পাস করে অনার্স মাস্টার করে আসলো, আজকে সনদটা যদি মূল্য না থাকে সে করবেটা কি? ওই যে আমার বন্ধু বললো, ড্রাইভার বন্ধু, যে বন্ধু তোমার একটা সার্টিফিকেট ধরো রাস্তা এক পাশে পড়ে আছে আর 2টা টাকা এক পাশে পড়ে আছে, জনগণ তোমার 2টা টাকা তুলবে, সার্টিফিকেট তুলবে না। নিম্ন বাস্তবতা, আপনি কোথায় আছেন? এদেশে মানুষ এত শিক্ষিত না, সে টাকা চায়, টাকা চিনে। আপনি যত শিক্ষিত হন না কেন, আপনি ভাঙা ঘরে থাকবেন, আর আপনি যত অসৎ হন, আপনি হাইরাইজ বিল্ডিং থাকবেন। এই হাইরাইজ বিল্ডিং দেখে এই সমাজ আপনাকে খুব সম্মান দিবে। আপনি যত সময় আগে বিয়ে করতে পারবেন। আচ্ছা, কত শিক্ষিত যুবক বসে আছে চাকরির একটা আসে, ভাই একটু আপনার ইনোভেটিভ হন, একটু ব্যবসা নেমে পড়েন, ইনশাল্লাহ অবশ্যই আপনি জিরো থেকে হিরো হবেন ইনশাল্লাহ। একজন না 10 জন নামেন ভাই, 10 জন ইনোভেটেড হন, 20 জন 50 জন নেমে পড়েন, একসাথে ইনোভেটেড হন। আপনারা একটা সমাজ গঠন করেন, একটা ঐক্য সমাজ। আপনারা দেখবেন অনেক বড় হয়ে যাবেন, একা একা থাকবেন না। যে একা সে সামান্য, এটা মনে রাখতে হবে। কিন্তু আপনারা ইউনাইটেড হয়ে যান, ইমানের শখে নেমে পড়েন, আপনার কারো আশা থাকবেন না। চাকরির আশা ছেড়ে দেন। দরকার পড়লে এই চাকরি আপনাকে কত টাকা বেতন দিবে দিন শেষে, মাস শেষে? ঘুষ খেতে হবে। আপনি কেন চাকরিটা করবেন? আজকে তো প্রায় এই যে শুনি যে সরকারি চাকরির ঘুষ, সবাই কি ঘুষ খায় না? ঘুষ খায় না, কিন্তু একটা কলঙ্ক আসে। এই যে সমস্যা এখানে, সরকারিতে সবাই ঘুষ খায় না, অনেক সৎ আছে, নীতিবান আছে, তার রাজনৈতিক প্রেশার এমন হয়। কিন্তু যেটা কথা বললাম, সমাজে ধারণা আছে যে ঘুষ খায়। আপনি খান বা না খান, একটা কী আছে, কলঙ্ক আছে, ভাবে ঘুষখোর। তাহলে বুঝেন, তা আপনি এই কাজে কেন আসবেন? একটা কলঙ্ক দিয়ে দিবে। আপনাকে উচিত এটা, যেখানে কলঙ্ক এসে পড়ে ওখানে থাকা উচিত কি? উচিত আছে বলেন? উচিত নেই তো। ভালোভাবে ছেড়ে দেন আল্লাহর রহমতে। কলঙ্কের বাচ্চারা আবাস আমার বলেন, একটা মিথ্যা কলঙ্ক যাকে বুঝি আমরা। এটা আপনার পার্সোনাল বিষয় ভাই বললাম। আমাদের সবার জীবনে যে একটা বৈষম্যহীন সমাজ হয়, একটা সুন্দর সমাজ হয়, জীবন হয়, এবং যার যার হক সে যেন পায়, সর্বক্ষেত্রে এই কামনা করি। সেই সাথে এটাও বলতে চাচ্ছি শিক্ষার্থী বন্ধুদেরকে, যদি আপনারা মনে করেন যে আমি কোনো কথা ভুল বলেছি, তা আমি ক্ষমাপ্রার্থী। আসলে ভুল বলার চেষ্টা করি নাই, কিন্তু অভিজ্ঞতা দেখে বলছি। স্টুডেন্ট সংখ্যা অনেক, কিন্তু আমার আসন তো খুব সীমিত। কে না কে পাবে? কেউ পাবে, কেউ পাবে না। সবাই তো পাবে না। যারা পাবে তারা ভাগ্যবান। কারণটা কি? পরীক্ষাটা হয় ভাগ্যের উপর। পরিশ্রম আছে, ভাগ্য আছে। আমাদেরকে অবশ্যই ভাগ্যের উপর কি হার মানতে হবে। আমাদের কপালে যা আছে এটা মানতে হবে। যেটা কথা আছে না, কপালে লিখন না যায় খণ্ডন। এটাই মেন বিষয়। তারপরে কি আমরা বসে থাকবো না? আমরা চেষ্টা করব।
তো আজকে একটু অন্য বিষয়ে কথা বলতে গিয়ে আমি চেষ্টা করেছি বিষয়টা একটু বোঝানোর জন্য। আমি ঠিক জানি না যে আপনারা আসলে আমার উদ্দেশ্যটা বুঝতে পারছেন কিনা। আমার মেন উদ্দেশ্য ছিল লেখাপড়া করার আগে, একাডেমিক জ্ঞান অর্জন করার আগে মানুষের প্রত্যেক স্বপ্ন থাকে সে এটা সেটা হবে, কিন্তু নির্মম বাস্তবতায় তার স্বপ্নটা আসলে ভেঙে যে ইন্টারমিডিয়েট পরীক্ষা পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কার্যক্রমের মাধ্যমে এখানে সবাই চান্স পাবে না। সেই হিসেবে আপনাদেরকে অবশ্যই তৈরি হতে হবে এবং বাস্তবতা বুঝতে হবে। এখানে মন খারাপ করার কিছু নেই, এখানে অভিমান করার কিছু নেই। আপনি চেষ্টা করেছেন, আপনি অবশ্যই মেধাবী। মেধাবী হইছেন বলে তো পাশ করে আসছেন। আপনি দুনিয়ার যোগ্য। আপনি যখন জন্মের পূর্বে আপনার ২০ কোটি ভাই বোনকে হারিয়ে মায়ের গর্ভে আসছেন। আপনার যে যোগ্য কে হতে পারে আমাকে বলেন? আপনার আবার কিসের যোগ্যতা দরকার? আপনি আপনার ২০ কোটি ভাই বোনদের মধ্যে আপনি ১ম হয়েছেন বা দুনিয়া আসছেন। আপনার কিসের যোগ্যতা প্রকৃতি? এটাই বড় যোগ্যতা। এখন কে কি বলল না বলল এটা ভাই ছেড়ে দেন। আপনি আপনার আদর্শ উজ্জীবিত হন, আপনি আপনার সম্মান নিয়ে চলেন, আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করেন। সৎ পথে চলতে কারণ ঢাকা আসবে। একটু মনে রাখতে হবে মান সম্মানটাই আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট। ছোট্ট একটা দেশে থাকি। এই দেশে যেন আল্লাহ অনেক রহমত নাজিল করে। সামনে যেন আমাদের যত বিপদ হওয়ার আশঙ্কা আছে, প্রাকৃতিক দুর্যোগ যেটা আমরা সবসময় ফেস করে আসতেছি, আল্লাহ যেন এটা কমিয়ে দেন। অন্তত আমাদের যেন একটু সুন্দরভাবে জীবনযাপন করার সুগঠিতভাবে শুদ্ধাচার যেন পালন করতে পারি, এই কামনা করে আজকে আমি আমার আজকের এই কথাগুলো এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।